নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ডক্টর ইউনূসকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমি মনে করি তিনি মেগালোম্যানিয়ায় আক্রান্ত অশীতিপর একজন বৃদ্ধ, যিনি এতটাই নিজেকে নিয়ে ব্যস্ত, এতটাই নিজের তৈরি একটা জগতে বাস করেন, বাস্তবে কি ঘটছে সে সম্পর্কে তার কোনো ধারণাই নেই। তিনি সবসময় মনে করেন এভরিথিং ইজ হাঙ্কি ডোরি, এভরিথিং ইজ ফাইন, সব ভালো চলছে, সবাই নাকি তাকে একবারে মাথায় করে রাখছে। তিনি খুব পছন্দ করেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে, গুছিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলেন। আসলে মিথ্যা কথা বলেন বা উনি জানেনই না, অজ্ঞতা থেকে যে কথাগুলো বলেন তার সঙ্গে বাস্তব নেই। তিনি এই 10 মাসে 9বার বিদেশে গেছেন বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে। একটাই বাইল্যাটারাল ভিজিট করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি ভারতে আসার জন্য আকুল আবেদন জানিয়েছিলেন, কিন্তু নরেন্দ্র মোদীজি রাজি হননি। অবশেষে পিরাপিরিতে বিমস্টেকের সম্মেলনে পার্শ্ব বৈঠক করেছিলেন ইউনূসের সঙ্গে। ইউনূস কিন্তু চীনের আগে ভারতে আসতে চেয়েছিলেন, সেই জন্য তার দপ্তর থেকে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়। ভারত সরকার কোনো আগ্রহ দেখায়নি। আসলে ইউনূস চাইছে লেজিটিমেসি, সবাই তাকে একটা বিশ্ব নেতা বলে মেনে নিক। তিনি একজন সর্বরোগ অবিশল্যকরণী বাংলাদেশকে তিনি এক সোনালী যুগে নিয়ে যাবেন। বাস্তবটা হচ্ছে সম্পূর্ণ অন্য। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে তার যে মত পার্থক্য সেটা এখন ওপেন সিক্রেট, সবাই জানে। ইউনূস চাইছেন সেনাপ্রধান, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধানকে সরিয়ে তার বসংবদদের সেখানে নিয়োগ দিতে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণ করতে, কিন্তু করতে পারছেন না। তার কারণ হচ্ছে যে এই সংবিধান যেটা বাংলাদেশে আছে 72 সালে, তাতে রাষ্ট্রপতি সর্বোচ্চ সাংবিধানিক ক্ষমতার অধিকারী এবং সেনাপ্রধানদের নিয়োগকর্তা তিনি, এবং রাষ্ট্রপতির হাতে কিন্তু জরুরি অবস্থা জারি করার ক্ষমতা রয়েছে। বাংলাদেশের সংবিধানের 141-এর কয়েক 3-এর ধারায় সেটা পরিষ্কার বলা আছে যে বহিঃশত্রুর আক্রমণ বা অভ্যন্তরীণ ডিস্টারবেন্সের জন্য রাষ্ট্রপতি যদি মনে করেন এবং তিনি কনভিন্স হন যে দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে, তিনি কিন্তু জরুরি অবস্থা জারি করতে পারেন। তার জন্য তার প্রধানমন্ত্রীর মুখাপেক্ষী হয়ে থাকার দরকার। এখন প্রশ্ন হলো, ইউনূস আবার বেইজ্জতটা কোথায় হলো? ফ্রান্সের কাছে। জুন মাসে রাষ্ট্রপুঞ্জের সমুদ্র বিষয়ক সাংগঠনিক দেশগুলোর একটা বৈঠক আছে প্যারিসে। তা ইউনূসের সেখানে যাওয়ার কথা। ইউনূস সেখানে তো গিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে চেয়েছেন। তা ইউনূসের দপ্তর থেকে ফরাসি প্রেসিডেন্টের দপ্তরে যোগাযোগ করা হয়, কিন্তু ফ্রান্সের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইউনূসের সঙ্গে বৈঠক করতে আদৌ আগ্রহী নন। এর পিছনে কারণ আছে। কি কারণ? প্রথম কথা, ইউনূস আগে যে গণতন্ত্র, সমানাধিকার, নারী স্বাধীনতা ইত্যাদি নিয়ে খুব সোচ্চার হতেন, তার শাসনাধীনে বাংলাদেশে ব্যক্তি স্বাধীনতা সংকুচিত, গণতন্ত্র নেই, মববাজি চলছে, মিথ্যা মামলায় সাংস্কৃতিক কর্মীদের জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, খুনের মামলা দেওয়া হচ্ছে। যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা ইউনূস এতকাল বলে এসছেন, তার শাসনকালে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। ইউনূস নির্বাচন না করে অবৈধভাবে ক্ষমতায় থাকতে চাইছেন। ফ্রান্সের মতো ভাইব্রেন্ট ডেমোক্রেসির দেশ এগুলো বরদাস্ত করে নাকি? করে না। সুফি দরগা, বাউল আখড়া, মন্দির সব আক্রান্ত হচ্ছে, তৌহিদি জনতা লাফালাফি করছে, মহিলা অভিনেত্রীদের কাজের পরিসর কমে যাচ্ছে,
এবং মৌলবাদ মাথা চালা দিয়েছে। হিজবুত তাহরির প্রকাশ্যে আস্ফালন করছে, শরিয়ার দাবিতে তারা পথে নেমেছে। ইউনূসের প্রশাসন ওই নিষিদ্ধ সংগঠনটির কাজকর্ম যাতে সুষ্ঠুভাবে হতে পারে তার জন্য সর্বতোভাবে সহায়তা করেছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকার 2023-এ ঢাকা সফর করেছিলেন, G20 সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছিলেন। তারপর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিনি ঢাকা যান, 2 দিন ছিলেন ঢাকায়। সেখানে রাহুল আনন্দের ব্যান্ড আছে না, জলের গান, খুব জনপ্রিয়, সেই রাহুল আনন্দের বাড়িতে যান ইমানুয়েল। 2 ঘন্টা ছিলেন, গান শুনেছিলেন, বাদ্যযন্ত্র নেড়ে চেড়ে দেখেন। তাকে একটা একতলা উপহার দিয়েছিলেন রাহুল আনন্দ, এবং ফরাসি প্রেসিডেন্ট তাকে একটি দামি কলম উপহার দেন। এই যে 5ই আগস্টের পরে এই তো ওইদি জনতা বলুন, দুর্বৃত্ত বলুন, ছাত্র জনতা বলুন, তারা কিন্তু রাহুল আনন্দের স্টুডিও বাড়ি ধ্বংস করে, আগুন লাগিয়ে দেয়। এটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বড় করে প্রকাশিত হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট যার বাড়িতে গিয়েছিলেন, যার স্টুডিওতে গিয়েছিলেন, 2 ঘন্টা ছিলেন, গান শুনেছেন, রাহুল আনন্দের কাজকর্ম সম্পর্কে আগ্রহ বলে খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চেয়েছেন, একটি একতলা উপহার পেয়েছিলেন। যখন মাকার দেখলেন মানে কি, খবরের কাগজে তো বেরিয়েছে, এবং ফ্রান্সের সমস্ত কটি খবরের কাগজ এটাকে গুরুত্ব দিয়ে ছেপেছে, যে সেই শিল্পীর স্টুডিও বাড়ি ধ্বংস করে দিয়েছে উন্মত্ত জনতা, মৌলবাদী জনতা, তৌহিদি জনতা। সেটা কিন্তু পশ্চিম দুনিয়া ভালোভাবে দেখেনি, এবং মাকড় তো দেখবেনই না। সেই জন্য পত্রপাল ইউনূসের এই অনুরোধকে তিনি খারিজ করে দিয়েছেন, যে না, ইউনূসের সঙ্গে বৈঠক নয়। আসলে ইউনূস তো অগণতান্ত্রিক, অনির্বাচিত, অসাংবিধানিক একটা অ্যারেঞ্জমেন্টের প্রধান। আরে মুখ্য উপদেষ্টা বলে কিছু হতে পারে নাকি? আর একজন মুখ্য উপদেষ্টা একজন নির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে পারেন? প্রোটোকল বলে তো একটা ব্যাপার আছে। ইমানুয়েল মাকর এটাও ভেবেছেন, এবং যেভাবে তিনি যার কাছে গেছিলেন তার বাড়ি মৌলবাদীদের আক্রমণের শিকার হলো, ইউনূসের প্রশাসন কোনো ব্যবস্থা নিল না, এটা তিনি ভালোভাবে দেখেননি, তাই চরম বেইজ্জত হতে হলো। এগুলো হচ্ছে ইউনূসের এই 10 মাসের শাসনকালের যে তাণ্ডব হচ্ছে বাংলাদেশে, হয়েছে এবং হচ্ছে, এবং এরা থাকলে হবে, তার জবাব এবার বিশ্বের দেশগুলো দিতে শুরু করেছে। ইউনূস নিজের লেজিটিমেসি পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন, তাই বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে কাতর আবেদন জানাচ্ছেন, একবার আমার সঙ্গে দেখা করুন, একটা ফটো অপ হোক। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাহলে অনুপ্রাণিত গৃহপালিত সংবাদ মাধ্যমের কাছে তিনি বলতে পারবেন, বাংলাদেশের অনুপ্রাণিত গৃহপালিত সংবাদ মাধ্যম বড় বড় করে লিখবে, চ্যানেলগুলো দেখাবে, দেখেছ প্রফেসর ইউনূস কি সম্মান দিচ্ছে বিশ্ব নেতা, সম্মান না ছাই। আসলে বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা কোনো কালই ছিল না। শেখ হাসিনার সময় বাংলাদেশের সংবাদ মাধ্যম তার তোষামত করত, এখন সেটা নির্লজ্জ স্থাবকতায় পরিণত হয়েছে, হয়তো ভয়ে বা ভক্তিতে। ইউনূস এবং ছাত্রদের লাইন না মানলেই সাংবাদিকদের চাকরি যাচ্ছে, হামলার মুখে পড়ছে সংবাদপত্র দপ্তর। তাই অস্তিত্ব রক্ষার স্বার্থে তারা আপাতত এই অ্যারেঞ্জমেন্টকে মেনে নিয়েছে এবং ইউনূসের জয়ধ্বনি করছে। এবং ইউনূস এইসব ছবি টবি দেখিয়ে দেশের মানুষের কাছে দেখাতে চাইছেন, দেখো তাকে বিশ্বের নেতারা কত সম্মান করেন। ভারতে আসতেছে, রাষ্ট্রীয় সফরে আসতেছে, যে অনুনয় বিনয় ভারত সরকার রাজি হয়নি। যখন বিমস্টেকের শীর্ষ সম্মেলনে গেলেন তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশ দপ্তর যে প্রধানমন্ত্রীর সূচি ঘোষণা করেছিল তাতে একবারও ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়টা ছিল না। কিন্তু এমন ভাবে অনুরোধ আসে ঢাকা থেকে, পড়োশী দেশ, প্রধানমন্ত্রী ফেলতে পারেন। তাও প্রধানমন্ত্রী যে কথা বলেছিলেন সেই কথার সম্পূর্ণ বিকৃতি করেছিল ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। প্রধানমন্ত্রী যে বলেননি সেটাই তার মুখ দিয়ে বলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল শফিকুল।
এরকম মিথ্যাবাদী প্রেস সচিব থাকলে একটা দেশের সম্মানটাকে কেউ বিশ্বাস করবে? যে ইনিয়ে বিনিয়ে মিথ্যা কথা বলতে পারে, রাষ্ট্রপ্রধানদের মুখ দিয়ে তিনি যা বলেননি সেটা বলে দিচ্ছেন প্রেস সচিব, দাবি করছেন যে প্রধানমন্ত্রী এই কথা বলেছেন, প্রধানমন্ত্রী বলেননি, আমরা বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছি। তারপরেও ওই লোকটা এখনো ইউনূসের প্রেস সেক্রেটারি আছেন। ভাবতে পারছেন যে কি অবস্থা, কি দশা? এখন ওই যে প্যারিস সফর বাতিল করেছে, দেখবেন প্রেস সচিব কথা বলছে না, বাংলাদেশের সংবাদ মাধ্যম এটা নিয়ে খবরই প্রায় করছে না। কিন্তু বাস্তব হচ্ছে এই, ইমানুয়েল মাকার ইউনূসের আর্চিকে প্রত্যাখ্যান করেছে, বেইজ্জত হলেন, রাষ্ট্রপ্রধানদের পায়ে পড়ছেন। এই একবার বৈঠক করিয়ে সুযোগ করো, একটু ছবি তুলি, দেশের লোককে দেখাই, দেখো আমি কত বড় রাষ্ট্রনেতা, দুনিয়া আমাকে কিরকম সম্মান করে। ইউনূস তো প্যারিসেও থাকতেন, ফ্রান্সের রাষ্ট্রপতি তাকে দরজা দেখিয়ে দিলেন, এর থেকে লজ্জার আর কিছু নেই। কিন্তু এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপাড়ের তো লাজ লজ্জা নেই, যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকতে হবে। যে গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের পদ ছাড়তে চায় না, এত তার ক্ষমতার লোভ, সে ছেড়ে দেবে প্রধান উপদেষ্টার পদ? কিছুতেই না। তাতে যদি বাংলাদেশের 18 কোটি মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিতে হয়, সে রাস্তা থেকেও পিছু হটবে না সুৎখোররা।